25 বেশি আছে দেশের বিমা খাত। এইটা বর্তমান হলো যে সাধারণ বিমা অবস্থান 76। আমরা যদি একটা বিষয় আমরা দেখি যে বৈশ্বিক বিমা শিল্পের তুলনায় বাংলাদেশের অবস্থান 0.2%, এবং সারা পৃথিবীতে একজন বিমা হোল্ডারকে একজন মানুষের গড় বিমা ব্যয় 889 মার্কিন ডলার, বাংলাদেশে সেটা 12 মার্কিন ডলার। জিডিপি তুলনায় বেনিফিশিয়ারি রেট যেটা সেটা হলো যে 0.5%-এরও কম। ইমার্জিং এশিয়াতে এটা সবচেয়ে হলো কম, ভারতে এই হার হলো 4%, শ্রীলঙ্কায় 1.25, 1 পয়েন্ট হলো 25। 58টা বিমা কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত। 2024 সালের রিপোর্ট অনুসারে কোম্পানিগুলোর মোট সম্পদের পরিমাণ 69,090 কোটি টাকা। এর মধ্যে জীবন বীমা 48,000 কোটি টাকা এবং সাধারণ বীমা 21,000 কোটি টাকা। আইডিআর শর্ত অনুসারে জীবন বীমা এবং সাধারণ বীমা মোট প্রিমিয়াম আয় যেটা 18,768 কোটি টাকা। এই খাতটা অত্যন্ত অবহেলিত হলো সরকারের কাছে, গ্রাহকদের কাছে এই খাত অভিশপ্ত এবং অন্যান্য স্টেক হোল্ডারদের কাছে এই খাতটা অত্যন্ত বিরক্তিকর। আপনি খুব কথাগুলো তিক্ত মনে হলেও সত্য। এই খাতগুলো হলো যে সমস্যাগুলো আমরা যেটা যে পুরো খাতের সমস্যা হলো যে গ্রাহকদের আস্থা সংকট 1 নাম্বার, সচেতনতার অভাব আছে, খাতটা অবহেলিত যেটা আগেই বলেছি। এটা কোম্পানির মধ্যে অসুস্থ প্রতিযোগিতা আছে, দক্ষ জনবলের অভাব, এটা ডিজিটালাইজেশন এবং যুগ উপযোগী পণ্যের অভাব আছে। এটা মন্ত্রীও বলছেন যেটা মালিক প্রভাবশালী কিন্তু কোম্পানি দুর্বল। এইটা দেখবেন নিয়ন্ত্রক সংস্থাগুলো জনবল ঘাটতি আছে এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যাপক দুর্বলতা আছে। আপনি অবহেলিত খাত যেটা বুঝবেন যে বছরের অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় 235 পৃষ্ঠার বাজেট বক্তৃতা এবং 160 পৃষ্ঠার অর্থ বিল, এই দুই মিলে বিমা শব্দটা 6 বার আসছে। সেটা এবার দয়া করে এর আগের বার অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা একবারও থাকে না। আমি একজন রিপোর্টার হিসাবে বিমা খাত নিয়ে একটা রিপোর্ট করব, বাজেটের পরে বিমা খাত নিয়ে একটা রিপোর্ট করার মতো উপকরণ বাজেট বক্তৃতা এবং অর্থ বিল কোথাও খুঁজে পাই না আমি। এইটা এরপরে হলো যে 2010 সালে যে বিমা আইন হয়েছে, এটা হলো যে 1938 সালে যে বিমা আইন আছে এটার হুবহু কপি, অধিকাংশ ধারাই এটা। এবং বিমাগত কোম্পানিগুলো পরিশোধিত মূলধন কম 21 এবং 3 যে ধারাটা আছে পরিশোধিত মূলধন সংক্রান্ত, এই ধারাটায় আছে, কিন্তু এখন পর্যন্ত এটার বিধিমালা হয় না। আপনারা দেখবেন যে শেয়ার বাজারে যে কারসাজি হয়েছে 2021-22 সর্বশেষ যে কারসাজি হয়েছে, সেখানে এই ধারাটাকে ব্যবহার করে এবং এর সাথে সরাসরি আইডিআর চেয়ারম্যান জড়িত ছিলেন। এটা আস্থা সংকট যেটা আপনারা বলছেন, এটা আস্থা এবং ভাবমূর্তির সংকট। কারণ এই কাজ মূল দাবি হলো যে বিমা পরিশোধ হয় না এবং 15টা বিমা কোম্পানির অবস্থা অত্যন্ত খারাপ। এ খাতের উদ্যোক্তারা চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে এই খাতের চাহিদা তৈরি করতে। এটা এরপরে হলো যে বিমা খাতের প্রিমিয়াম নবায়ন হলো যেটা হয় সেখানে নবায়ন খুব কম হয়, যেটা জীবন বিমা খাতে জীবন ব্যবস্থাপনা ব্যয় বেশি। এইটা এরপর হলো সচেতনতার অভাব, যেটা বলছে সচেতনতার অভাব। আমরা সেইখানে আসি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অনেকগুলো সাবজেক্ট, বিশ্ববিদ্যালয় ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসেবে এখানে উপস্থিত আছেন। দেখবেন যে ওনাদের যারা ওই ডিপার্টমেন্টে পড়াশুনো করে বিমা খাতকে ক্যারিয়ার হিসাবে গ্রহণ করবে এরকম একজন খুঁজে পাওয়া যায় না। মানে এই খাতটা অত্যন্ত অবহেলিত এটা। এরপরে এই খাতে এটা বাস্তবতা যে একজন বিমা হোল্ডার, বিমা কর্মী এর কাছে মেয়ে বিয়ে দিবে, অভিভাবকরা এরকম চিন্তা করে না কখনো, কারণ এটা বাস্তবতা। এটা দক্ষ জনবল এই খাতে হলো 2011 সাল হলো আইডিআর গঠন হয়েছে, এখন এই খাতে দক্ষ জনবল হলো নিয়োগ দেওয়া হয় নাই, দীর্ঘদিন পর্যন্ত আমরা শুনে আসি সেটা, কিন্তু এই কার্যকর কোনো ব্যবস্থা দেখছি না। এটা আমি যেটা বলতে চাই যে মালিক প্রভাবশালী কিন্তু কোম্পানি দুর্বল। আমরা যেটা বলতেছি যে এর আগের সরকারে আমি দেখছি মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা, উনি বিমা কোম্পানির মালিক ছিলেন। চাচা বাতিজি আছে, সেখানে হল চাচা বাতিজির একটি সম্পর্ক ছিল বেশিরভাগ বিমা কোম্পানিতে। এরপরে আমরা দেখছি সাবেক অর্থমন্ত্রী সাহেবের বিমা কোম্পানি ছিলেন। শুধু ওইখানে না, বর্তমান অর্থমন্ত্রী সাহেবের 2টা বিমা কোম্পানি আছেন এবং বন ও পরিবেশ মন্ত্রী যিনি ওনারও বিমা কোম্পানি আছেন। বর্তমানে যিনি বিআইয়ের সভাপতি আছেন উনিও হল একজন সংসদ সদস্য। তার মানে হল সবাই এখানে প্রভাবশালী।
দেখবেন যে ওনাদের গ্রুপ অফ কোম্পানিতে 10টাকে যদি কোম্পানি থাকে, বিমা কোম্পানিটাই হলো সবচেয়ে বেশি দুর্বল এটা। কারণ এরপরে বাস্তবতা হলো এই যে আইডিয়ার চেয়ারম্যান হিসেবে যারা নিয়োগ দেওয়া হয়, ওনার কত বড় কলিজা আছে এইসব কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটা সম্ভব না বাংলাদেশের বাস্তবতা এটা। হালনাগাদ তথ্যের অভাব। আমরা 2026 সালে আজকে কথা বলছি, 2027 সালে দ্বার প্রান্তে আসা 2027 সালকে আমরা কিছুদিন পর ওয়েলকাম করব, কিন্তু এখন আমরা যেই তথ্য নিয়ে কথা বলছি সেটা 2024 সালের এটা। একটা কোম্পানিতে, একটা পত্রিকাতে একটা রিপোর্ট হবে 2024 সালের তথ্য দিয়ে 2027 সালে একটা রিপোর্ট করা, পত্রিকার গেট পেটারকে ভালোভাবে নেবে না তো এটা। কারণ এইখানে সব জায়গায় এত তথ্য প্রযুক্তির এত উন্নয়ন হয়েছে, কিন্তু বিমা খাতটা কেন এত তথ্যের পিছিয়ে থাকবে? কেন আমরা 2025 সালের কিংবা 2026 সালের তথ্য দিয়ে রিপোর্ট করা যাবে না? এই রিপোর্ট তো হালনাগাদ তথ্য আমরা পাই না। আমরা অসুস্থ প্রতিযোগিতা আমরা যেটা দেখছি, আমরা 82টা বিমা কোম্পানি, 35টা জীবন বিমা আর 47টা হলো সাধারণ বিমা। এখানে হলো যে দেখবেন যে বাংলাদেশের অর্থনীতির আকার $450 বিলিয়ন মতো। ভারতের অর্থনীতি হলো $4.1 ট্রিলিয়ন। বিমা কোম্পানি 57টা, লাইফ ইন্স্যুরেন্স 24টা, জেনারেল ইন্স্যুরেন্স 33টা। ভারতের অর্থনীতি বাংলাদেশের চেয়ে 10 গুণ বড়, লোক সংখ্যা 9 গুণ বেশি, আয়তনে 22 গুণ বড়, কিন্তু বিমা কোম্পানিতে বাংলাদেশ হলো ভারতের দ্বিগুণ এটা। সামগ্রিক খাতে একটা অস্বচ্ছতা আমরা সবসময় দেখে আসছি, যে 10-15 বছর যা বিমা কোম্পানিগুলো কোথায় বিনিয়োগ করে, এই বিনিয়োগের টাকা কোথায় যায় এটা কেউ জানে না। একজন গ্রাহক যখন প্রিমিয়ামের টাকা এখানে জমা দেয়, জমা দেওয়ার পরে 10-15 বছর পরে এই টাকা ফেরত দিতে হবে, বেশিরভাগ কোম্পানি সেটা মাথায় থাকে না এটা। এরপর হলো যে এমডি এবং মুখ্য নির্বাহী কর্মকর্তাদের চাকরির সুরক্ষা নাই। আপনারা জানেন বিমা খাতের এমডি আইডিআর এখন পর্যন্ত এমডিদের চাকরির সুরক্ষা দিতে পারে না। বাংলাদেশ ব্যাংক কিন্তু চাকরির সুরক্ষা দিয়েছে। স্টক এক্সচেঞ্জে দেখবেন যে সি লেভেলের কর্মকর্তার উপরে যদি কাউকে চাকরি খেতে হয়, সেইটা বিএসএসির অনুমোদনে। সাইদুর ভাই এখানে আছেন, খুব ভালোভাবে জানেন এটা কিন্তু বিমা খাতের এমডিদের হলো যে চাকরির সুরক্ষা নেই এটা। আমি শেষ করছি দ্রুত, মানে প্রবন্ধে আছে, আমি খুব সবগুলো পড়তেছি না। আমরা সম্ভাবনা যেটা দেখছি, আমরা দুর্যোগপূর্ণ দেশ এটা বলছি, এটা বাংলাদেশের জন্য সম্ভাবনা। বাংলাদেশের বিশাল মানুষ, বিশাল সংখ্যা বাংলাদেশে এটার জন্য বিমা খাতের জন্য সম্ভাবনা। জীবন বিমার আয় বাড়ছে, মানুষের আয় বাড়ছে, এটা জীবন বিমার জন্য পজিটিভ। শিক্ষার হার বাড়ছে, প্রযুক্তি ব্যবহার সন্তোষজনক না হলেও এখন কিছুটা বাড়ছে। শিল্প খাত বাড়ছে, কৃষি খাতের আওতা বাড়ছে। এটা মানুষের আস্থা ফেললে এটা খুব সম্ভাবনা আসবে। এটা খুব একটা দুইটা করণীয় নিয়ে এটা বলে আমি শেষ করব। এটা এই খাত নিয়ে একটা মহাপরিকল্পনা দরকার। দীর্ঘদিন পর্যন্ত যেটা এখানে হয় নাই, আইডিয়ারও জনবল বাড়ানোর কোনো বিকল্প নেই, এটা বাড়াতেই হবে। এখানে প্রযুক্তির ব্যবহার হলো বাড়াতে হবে। এটা কোম্পানিগুলো সম্পদ বিক্রি করে, যেই কোম্পানিগুলো বিমা দাবি পূরণ করতে পারছে না, সেই কোম্পানিগুলো সম্পদ বিক্রি করে গ্রাহকের টাকা পরিশোধ করতে হবে। এইটা সাধারণ বিমা পলিসির ক্ষেত্রে আমরা যেটা বলছি, পলিসির ক্ষেত্রে আরও হলো যুগোপযোগী করতে হবে। এবং রি-ইন্স্যুরেন্স, সাধারণ বিমার ক্ষেত্রে যে পূর্ণ বিমা রি-ইন্স্যুরেন্স, সেটার উপর ভ্যাট আছে, এইটার উপর ভ্যাট থাকার কোনো যুক্তি নেই এটা। এরপরে যেটা, সকল যানবাহনগুলোকে বিমা খাতের আওতায় আনতে হবে, প্রযুক্তির ব্যবহার বাড়াতে। সবশেষে আমরা একটা কথা বলছি যে, একটা যদি সমস্যার সমাধান করেন, যে বিমা খাতগুলো আপনি যদি এভাবে করে দেন, সেগমেন্ট করে দেন, যে 10টা ক্রাইটেরিয়া যে ফুলফিল করবে সে এই ক্যাটাগরি, 7টা ফুলফিল করলে সে বি ক্যাটাগরি, এরকম যদি আপনি সুস্থ প্রতিযোগিতার ব্যবস্থা করেন এটা, তাইলে হলো যে কোম্পানিগুলো এভাবে সি ডি ক্যাটাগরি থাকবে, যে কোম্পানিগুলোর ডি সেটা সিটি উন্নতি হচ্ছে চাইতে চাইবে। আর মানুষ, আমি একজন গ্রাহক হিসেবে যখন আমি একটা বিমা করতে যাব, অবশ্যই আমি এই ক্যাটাগরি কোম্পানিটা খুঁজবো। সেক্ষেত্রে একটা সুস্থ প্রতিযোগিতা হবে, বি যে সে এতে আসার চিন্তা করবে, এবং অন্যান্য কোম্পানিগুলো যেগুলো প্রতিযোগিতায় টিকতে থাকবে না সেটা মারা যাবে। এর বাইরে আর বিকল্প, সুস্থ প্রতিযোগিতার আর বিকল্প কোনো সমাধান নেই। সব শেষে আমরা যে একটা বলছি যে, আমরা যে অনেকে হয়তো হার্ট হইতে পারেন এটা, কিন্তু আমি একজন রিপোর্টার হিসেবে আমরা যে 2টা কাজ করি, আমরা যে একটা হলো যে আপনাদের চাপ মুক্ত রাখতে সহায়তা করি। আইডিয়ার চেয়ারম্যান হলো যে ভালো এটা উপলব্ধি করতে পারবেন, যত দিন যাবে সেটা চাপ হতে বাড়বে। তো
তো নিউজ হয়তো রিপোর্টাররা আপনাদের চাপ মুক্ত থাকতে সহায়তা করে। দ্বিতীয়ত হলো যে আপনাদের ভুল ধরায় দেয়। এই ভুল ধরায় দেয়, এটাই অনেকে মানতে পারছেন না। আজকে প্রোগ্রাম যদি আমি সামারি করি, এটার যে বিমা খাতের জন্য সবচেয়ে 3টা শব্দে আমরা রিপোর্টারের সিটিপি, কনফিডেন্স, টেকনোলজি, প্রোডাক্ট, এই 3টা যদি সমস্যা করেন, সিতে কনফিডেন্স, টিতে টেকনোলজি, পিতে প্রোডাক্ট, এই 3টার যদি সমস্যার সমাধান করেন, বিমা খাত অবশ্যই আগে যাবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।